গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রয়োজনে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ। দুর্নীতির মামলায় তলব করবে দুদক। এয়ার অ্যাম্বুলেন্সে 6 চিকিৎসকের তত্ত্বাবধানে কাল রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। চিকিৎসা নেবেন লন্ডন ক্লিনিকে। গঠিত হচ্ছে গণ অভ্যুত্থান অধিদপ্তর। ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু। গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন, বলছেন সমন্বয়করা। পাঠ্যপুস্তক থেকে বাদ পড়েছে অতিরঞ্জিত তথ্য, অতিবন্দনা জানালেন এনসিটিভির চেয়ারম্যান। পরবর্তীতে সঠিক ইতিহাস তুলে ধরার আশ্বাস সংস্করণ কমিটি। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট। রান্না খাওয়ায় দুর্ভোগ বাসিন্দাদের। সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেনজির আহমেদ ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিরা যতই শক্তিশালী হোক না কেন সবাইকে বিচারের আওতায় আনা হবে। বিস্তারিত জানাচ্ছেন এস এম ফয়েজ। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের নতুন সরকার দায়িত্ব নেয়ার পরেই আলোচনায় আসে শেখ হাসিনা সরকারের 16 বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গ। এরপরেই গঠন করা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম তদন্ত কমিশন 15 বছরের গুমের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে। তাকেই নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নাম উঠে আসে কমিশনের প্রতিবেদনে। এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গুম হওয়া ব্যক্তি ও তার পরিবার, শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এসব মামলার অভিযোগ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধগুলো করেছেন, যারা এই দেশের জনগণকে এইভাবে নির্মম হত্যাযজ্ঞের মতো জায়গায় নিয়ে ফেলেছেন, যাদেরকে গুম করে রেখেছেন বছরের পর বছর, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে কিছু জানে না, তার সন্তানেরা জানে না, তার ভাই জানে না, বোন জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে, এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ ন্যায় বিচার। গ্রেপ্তারি পরোয়ানা জারিতে সন্তোষ প্রকাশ করেন গুম হওয়া পরিবারের সদস্যরা। গুমের যে বিভিন্ন ধরনগুলা ছিল, প্রত্যেকটা 2009 থেকে 2024 পর্যন্ত যতগুলা কেসকে একটা মোটা দাগে এনে আজকে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় যে 5ই আগস্টের পরে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় এখন আনা হোক এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। আজকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় আসতে পারছি, সেটা আবু সাইদের জন্য। এটা আমাদের চরম প্রাপ্তি। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না, অ্যাকচুয়াল যে দোষী সেই বিচারের আওতায় আসবে। গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী 12 ফেব্রুয়ারি দিতে বলা হয়েছে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতীয় হাইকমিশনকে অনুরোধ জানানো হবে। ফেরত আনা না গেলে ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে। রাজধানীর রাওয়াতে এক মতবিনিময় সভায় জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। তার মতে, এই হত্যাকাণ্ডে ভারত জড়িত তা শুধু বললেই হবে না, অকাট্য প্রমাণ লাগবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 15 বছর আগের ঘটে যাওয়া ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নাম বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি দুদিন অপারেশন ডালভাত এর দোহাই দিয়ে 57 সেনা অফিসারকে হত্যা করা হয়। গত 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্তের জন্য 7 সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের সাথে প্রথম মতবিনিময় করেন বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা। 7 সদস্যের কমিশনের একজনের বিষয়ে আপত্তি তোলেন শহীদ পরিবারের সদস্যরা। এই কমিশনের একজন পার্টিকুলার মেম্বারের বেলায় রিজার্ভেশন আছে এবং আমরা অ্যাজ দ্য প্রিন্সিপাল স্টেক হোল্ডার অফ দ্য বিডিআর পিলখানা কার্নেজ, আমাদের যদি এই কমিশনে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে। কিছু মানুষ অ্যালেজ করেছে চন্দন সাহেব দ্যাট ইউ আর আ শেখ মুজিব সিম্পাথাইজার। আমি বলছি না, ইউ আর অ্যালেজ করা হয়েছে, অ্যান্ড উড ইট ইম্প্যাক্ট দ্য ইনভেস্টিগেশন। একজনের বিষয়ে আমাদের অভিযোগ আছে, যিনি হয়তো এই বিগত সরকার নিয়ে অনেক লেখালেখি করেছেন। তো আমরা আশা করব ওনাকে অবশ্যই যেন এই জায়গা থেকে কোনোভাবে যেন বাদ দেওয়া হয়। কমিশনের কাছে ঘটনার সময় এবং তার পরবর্তী বিভিন্ন সময়ে পদে পদে বঞ্চনার কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমাদের যেসব তথ্য আছে তাতে ইন্ডিয়া সরাসরি জড়িত এবং বর্তমান গভর্নমেন্টকেও এই ইন্ডিয়া কিছু করতে দিচ্ছে না, যাদের অনেকে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে সম্পৃক্ত মানসিকভাবে। বিডিআর বিদ্রোহে আমার প্রশ্ন, সবাই একই সাথে একই ঘটনায় একই কারণে একই জায়গায় একই দিনে মারা গেছেন, তাহলে কেন সেটা অনুদানটা সব পরিবারের ক্ষেত্রে সমান হয় নাই? কেন সেখানে সার্ভিসের একটা ব্যারিয়ার আছে? আমার হাজবেন্ডের কোনো লাশ পাওয়া যায়নি, কোনো লাশ পাওয়া যায়নি। তাকে কেউ বলে পোড়ানো হয়েছে, কেউ বলে বর্ডারের বাইরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। মানে এত কিন্তু তার জীবনটা কোনো দাবি আদায়ের জন্য নয়, বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র, এমন মন্তব্য করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বলেন, ঘটনার দিন সেনাবাহিনী পিলখানায় গেলে এত হত্যাকাণ্ড হতো না। ভারত জড়িত বললে হবে না, অমুকে জড়িত, অমুক জেনারেল জড়িত, এটা বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। আমি চাইবো আপনারা প্রমাণ দেন। আমি মনে করি না যে কোনো দাবির জন্য, দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। ইট ওয়াজ নট আ মিউটিনি, ইট ওয়াজ এ কনস্পিরেসি কিলিং দ্য অফিসার্স। যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। 3 মাসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের আশ্বাসও দেন তিনি। অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনা পরিবারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে দুদক। তবে কেউ আত্মপক্ষ সমর্থনে না এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সংস্থাটির মহাপরিচালকের। এদিকে ক্ষোভ প্রকাশ করতে দুদকে এসে গ্রেপ্তার হলেন 3 ব্যক্তি। দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করতেন তারা, এমন অভিযোগ স্বয়ং দুদকের। এরই প্রতিবাদ জানাতে দুদকে এসেছিলেন তারা। রিপোর্ট ফররুক বাবুর। দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার নামে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। চক্রটিকে ভুয়া বলে আখ্যা দেন দুদক কর্মকর্তারা। গণমাধ্যমে প্রকাশের পর সোমবার সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে প্রতিবাদ জানাতে আসেন 3 ব্যক্তি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে দুদকের নামে অন্তত 200 অভিযান চালায় তারা। চাঁদাবাজির অভিযোগে 3 জনকে গ্রেফতার করে দুদক। এই 3 জন সহ আরও 4 জনের বিরুদ্ধে পল্টন থানায় আসামি করে মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন। সরকারি কর্মচারী ছদ্মবেশে ধারণপূর্বক প্রতারণার আশ্রয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সরকারি
দপ্তরসহ 2 শতাধিক বেসরকারি স্থানে আইন বহির্ভূত অভিযান পরিচালনা করত জরিমানা ধার্য ও আদায়, চাঁদাবাজি, জোরপূর্বক মীমাংসার নামে অনৈতিক সুবিধা গ্রহণ এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিকৃত ও মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মেগা প্রকল্পে লুটপাট ও বিদেশে অর্থ পাচার সহ দুর্নীতির নানা অভিযোগের অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানের স্বার্থে শেখ হাসিনা পরিবারের সদস্যদের আত্মসমর্পণের সুযোগ দেবে সংস্থাটি। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধেও এদিন মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে অন্তত 125 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। আওয়ামী লীগের সাবেক 2 এমপি নাটোরের শফিকুল ইসলাম শিমুল ও চট্টগ্রামের মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। সংসদ সদস্য ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে থাকবেন তার মেডিকেল বোর্ডের 6 সদস্য। চিকিৎসা হবে যুক্তরাজ্যের স্বনামধন্য লন্ডন ক্লিনিকে। হিথ্রো বিমানবন্দরে তাকে রিসিভ করার কথা রয়েছে তারেক রহমান ও তার পরিবারের। রিপোর্ট শুভ মাহফুজের। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা দিয়ে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় শেখ হাসিনার সরকার। প্রায় 1 বছর 2 মাস পর 2019 সালের 1 এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তা যেন হিতে বিপরীত হয়ে ওঠে তার জন্য। হেঁটে কারাগারে যাওয়া বেগম জিয়ার ভরসা হয়ে যায় হুইলচেয়ার। কেবল রাজনৈতিক প্রতিহিংসা, মামলা, কারাবাস ও গৃহবন্দী থেকে প্রায় 1 যুগ কেটেছে খালেদা জিয়ার। 79 বছর বয়সী এই রাজনীতিকের শারীরিক নানা অসুস্থতায় বিদেশে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক, পরিবার ও রাজনৈতিক দলসহ নানা মহলে তোলা দাবিতে কোনো ভ্রুক্ষেপই করেননি শেখ হাসিনা। টানা গত 6 থেকে 7টি বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির অন্যতম দুশ্চিন্তা। নানা আন্দোলন সংগ্রামেও নিশ্চিত করা যায়নি তার বিদেশে চিকিৎসা। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর খালেদা জিয়ার বন্দি জীবনের অবসান হয়। সুযোগ মিলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার। সোমবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার লন্ডন যাত্রার সময়সূচি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিন চিকিৎসার দায়িত্বে থাকা অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। 2017 সালের পর দীর্ঘ 9 বছর পর মায়ের সাথে সাক্ষাৎ হবে ছেলে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তিনি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। সেখানকার চিকিৎসার উপর নির্ভর করবে বেগম জিয়ার যুক্তরাষ্ট্রে যাওয়া লাগবে কিনা। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ওখানে ইনশাল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান, ওনার সহধর্মিনী ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন। খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাগুরায় শহীদ ছাত্রদল নেতা রাব্বির নবজাতক কন্যার দায়িত্ব নিলেন তারেক রহমান। 4 আগস্ট গুলিতে নিহত ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির সন্তানের খোঁজ খবর নিতে তার পরিবারের সাথে দেখা করে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতল গ্রামে শহীদ রাব্বির পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া হয় উপহার সামগ্রী, ঘোষণা দেওয়া হয় কন্যা শিশুর জন্য মাসিক ভাতার। এ সময় শহীদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ মোকসেদুল মমিন ও সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন সহ অন্যরা। দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনতে বিদেশে প্রচারণা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ কাজে সহযোগিতা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বেবজার 2023-2024 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। বিদেশে বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জড়িত করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পরামর্শ দেন সরকার প্রধান। বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাংলাদেশে জুলাই আগস্টের অভ্যুত্থান এবং বারবার বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পরও বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। এরই মধ্যে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে 135 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব পাওয়ার কথা প্রধান উপদেষ্টাকে জানান বেবজার নির্বাহী চেয়ারম্যান। গোয়েন্দা সংস্থা ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, সাদা পোশাকে কাউকে গ্রেফতারও করতে পারবে না ডিবি। এদিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে বাদ পড়া 321 জন সাব ইন্সপেক্টর প্রার্থী সচিবালয়ের সামনে অবস্থান নিলে তাদের পুনর্বহালের আশ্বাস দেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাদ পড়া পুলিশের এসআইরা আন্দোলনের নামে এখনো বিশৃঙ্খলা করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে ছিনতাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নত করার অবকাশ রয়ে গেছে। এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। প্রচুর ছিনতাইকারী কিন্তু ধরা পড়ছে। হ্যাঁ, ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে, আমি অস্বীকার করবো না, কিন্তু ধরা হচ্ছে প্রচুর। এদিকে সোমবার সকালে সচিবালয়ের 2 নম্বর গেটের সামনে অবস্থান নেন পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া 321 জন সাব ইন্সপেক্টর প্রার্থী। পরে তাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করে আগামী পাসিং আউট প্যারেডের আগে চাকরিচ্যুতদের পুনর্বহলের আশ্বাস দেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। 321 জনের পক্ষ থেকে আমরা 3 জনকে আমাদের অনুমতি দেওয়া হয়েছিল স্যারের সাথে দেখা করার জন্য। স্যার আমাদের সব কথা শুনেছে যে আমরা কত হতদরিদ্র পরিবার থেকে এসেছি এবং পুলিশের এইবারের যে নিয়োগটা ছিল এসআই, ওটা কতটা ফেয়ার ছিল, ওখানে কোনো আনফেয়ারের কোনো কাজই ছিল না। স্যার সব কিছু জানতে পেরেছেন এবং স্যার আমাদের আল্লাহর দোহাই দিয়ে বলতেন, আমি আমার পক্ষ থেকে আমি এত চেষ্টা করব, আমি এমনভাবে আশ্বাস দিয়েছেন যে উনি উপরের লেভেলে জানাবেন আমাদের কথা। এবং স্যার যেটা বললো যে স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছে যে আমি তোমাদের হয়ে কাজ করব, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের হয়ে কাজ করব এবং আমি তোমাদেরকে পুনর্বহালের চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবা। সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং দেওয়ার কথা থাকলেও তা না করে শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখিয়ে ধাপে ধাপে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন চাকরিচ্যুত সাব ইন্সপেক্টররা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। কার্যক্রম শুরু হবে ফেব্রুয়ারি থেকেই, জানিয়েছেন ডাক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করে আগামী সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে। এরই মধ্যে 637 কোটি 80 লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে শহীদ ও আহত পরিবারের মাঝে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতি শহীদ পরিবার 30 লাখ টাকা ও আহতদের দেওয়া হবে 2 থেকে 5 লাখ টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে এ পর্যন্ত জুলাই অভ্যুত্থানে শহীদ 826 জন ও আহত 11,000। যারা বাদ পড়েছে তারা আগামী 31 জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। 637 কোটি 80 লক্ষ টাকা একটা বাজেট অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে পর্যায়ক্রমে, এটা সিদ্ধান্ত হয়েছে। তো এখন আমরা জানুয়ারি মাসে এই 232 কোটি 60 লক্ষ টাকা
শহীদ পরিবার ক্ষেত্রে সেক্ষেত্রে 10 লক্ষ টাকা, যেটা সঞ্চয়পত্র আকারে থাকবে। আহতদের ক্ষেত্রে আমরা এই 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে, এবং বাকি যেই টাকাটি 405,20 লক্ষ টাকা, সেটা আগামী যেই 2025-26 অর্থ বছর জুলাই মাসে এই বাকি টাকাটা দেওয়া হবে। আগে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার, এরপর নির্বাচন, বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অবিলম্বে সরকারকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিকেলে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে তারা আরও বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে, একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। তার আগে কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না। ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লামেশন অফ জুলাইয়ের জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এক সমাবেশ হয়। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিত আলম সহ অন্যরা। আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। আমাদের এই বাংলাদেশ আর কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা বলি সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। সিন্ডিকেট যদি এক হাত পথে আরেক হাতে যায়, এটা বলার জন্য আপনি সরকার হয় নাই, এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। এখনো পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে নাই। সেজন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয়, আমরা দেখি পুলিশে কু করা হয়, আমরা দেখি আনসারের বিদ্রোহ হয়, আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয়। আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন। এই ফরিদপুরবাসী যতদিন জেগে আছে, খুনি শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে ফিরবে না। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধন কাল। নতুন এই ভবনের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক মানে নির্মিত এই ভবনে। নতুন রূপে সজ্জিত হওয়া ভবনটি 1905 সালে গভর্নর হাউস হিসেবে প্রতিষ্ঠিত পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট হিসেবে ব্যবহার হচ্ছিল। 2010 সালে 71-এ মানবতা বিরোধী অপরাধের মূল বিচার কাজ সম্পন্ন হয় এই ভবনে। তাদের মৃত্যুদণ্ড কার্যকরের পর ব্যবহার কমে আসে ভবনটির। তবে ভবনটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় শেখ হাসিনা সরকারের সময় ট্রাইব্যুনালটি পাশের টিনশেড স্থাপনায় স্থানান্তর করা হয়। গত 14 অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম। সংস্কার কাজ মনিটরিংয়ে কয়েক দফা সরেজমিন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও গণপূর্তের উপদেষ্টা আদিলুর রহমান খান। এর আগে সংস্কার কাজ শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন যে নান্দনিক রূপে দেখা যাবে তার ছবি প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে। দুপুরে রাজধানীর সূত্রাপুরে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিএনপি সুযোগের অপেক্ষায় আছে। এমন বক্তব্য যারা দিচ্ছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয় সে ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একটি বৃহৎ অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের
যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। আমরা 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে। আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি। অতএব কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। যুক্তরাষ্ট্র বা অন্য কারো ষড়যন্ত্রে নয়, বরং এদেশের মানুষের আকাঙ্ক্ষায় সরকার পরিবর্তন হয়েছে বলেছেন মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বর্তমান সরকারকে সবার ইচ্ছার প্রতিফলন উল্লেখ করে এই কূটনীতিক বলেন, নতুন যাত্রায় সবাইকে একসাথে চলতে হবে। বাংলাভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মিজানুর রহমান সবুজের রিপোর্ট। একজন স্টেট ডিপার্টমেন্টের ডিপ্লোম্যাট সোমবার বাংলাভিশন স্টুডিওতে এক সাক্ষাৎকারে বিভিন্ন ইস্যুতে কথা বলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। আওয়ামী লীগ সরকারের পতন নিয়েও কথা বলেন। এটা কোনো কনস্পিরেসি থিওরি নয়। অনেকে বলেন যে এটা যুক্তরাষ্ট্র করে দিয়েছে বা যুক্তরাষ্ট্র, আমি এটা মনে করি না। এটা বাংলাদেশের মানুষেরই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে। তবে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মিত্র একটা পেইজে অবস্থান করছিল বাংলাদেশের গণতন্ত্রহীনতার ক্ষেত্রে। আমি বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলছি, ইনক্লুডিং আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, দি ইউনাইটেড কিংডম অ্যান্ড অল আদার্স অ্যালাইজ অ্যান্ড পার্টনার্স। তারা একটা পেইজে ছিলেন যে যাতে বাংলাদেশে এইভাবে এটা চলতে পারে না। বাংলাদেশে একটা মানুষের সবসময় আপনি দেখবেন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ তারা বলেছে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায় যুক্তরাষ্ট্র এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি। আগামীর নির্বাচন ও জন আকাঙ্ক্ষার প্রসঙ্গ উঠে আসে তার আলোচনায়। নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছে, সকল দেশ এবং রাষ্ট্র তাকে ওয়েলকাম করেছে, তার সঙ্গে কাজ করার জন্য তারা আগ্রহ ব্যক্ত করেছে। উনি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছেন, লাইন পড়ে গিয়েছিল সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা যে উনি ওনার সাথে দেখা করবার জন্য। প্রেসিডেন্ট সাইড লাইনে নর্মালি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনো বৈঠক হয় না, প্রেসিডেন্ট বাইডেন নিজে আগ্রহ ব্যক্ত করেছেন, তার সঙ্গে বৈঠক হয়েছে। এই সরকারের আমাদের সকলেরই ইচ্ছার প্রতিফলন এই সরকার। সুতরাং এই সরকারকে যদি আমরা অ্যাজ বেস্ট অ্যাজ উই ক্যান আমরা যদি সাপোর্ট করতে পারি নানা ক্ষেত্রে, আমি সাংবাদিকতা দিয়েও করতে পারি এবং করেছিও। এখন ধরেন সরকারের মেশিনারিজের সঙ্গে যুক্ত হয়ে আমি মানে গভর্নমেন্টের এবং প্রফেসর ইউনূস কিন্তু একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে যদি আমি ইনক্যাশ করতে পারি, এটা আমার জন্য মানে সবচেয়ে, এবং এখনই এটার মুখ্যম সুযোগ। তারপরে ধরেন একটা সেখানে এই বাংলাদেশ যদি একটা স্টেবিলিটির দিকে যায়, সকলের অংশগ্রহণে একটি যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, যেটি আকাঙ্ক্ষা দেশের মানুষের। নতুন বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথাও জানান এই কূটনীতিক। এটি একটা নতুন শুরু। যদি বাংলাদেশের সকল স্টেক হোল্ডার্স এটা যদি বুঝতে পারেন, বুঝতে সক্ষম হন, তাহলে বাংলাদেশ একটি নতুন যাত্রায় উপনীত হবে এবং বাংলাদেশের গন্তব্য খুব মানে একটা সুনির্দিষ্ট গন্তব্য স্থাপিত হবে, যেখানে যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ ধারণ করে সেটা বাস্তবায়ন হবে। তবে এখানে অনেক ইফস অ্যান্ড বাটস আছে, সকলের সেখানে মিলে অগ্রসর হতে হবে। যে বাংলাদেশের খুব বেশি চাওয়া নাই, বাংলাদেশটা হবে গণতান্ত্রিক বাংলাদেশ। আপনার এবং আমার আমানতদারিতে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার হবে জনপ্রতিনিধিত্বশীল এবং মানুষের ভয়েসকে সে ইকো করবে অথবা রিপ্রেজেন্ট করবে। গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাভিশন সহ গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন তিনি। বাংলাভিশন চেষ্টা করেছে, আমি দেখেছি বাংলাভিশনের সীমাবদ্ধতা তো ছিলই এবং নানা ধরনের নির্যাতনের স্টিম রুলারের প্রতিধ্বনি ছিল, মানে তারা অনেক ধরনের থ্রেট ছিল। তো এই থ্রেটের ভিতর দিয়েও বাংলাদেশের কোনো মিডিয়া চেষ্টা করেছে কাজ করতে, এর মধ্যে বাংলাভিশন একটি। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। একক ব্যক্তি ও দলের বন্দনা করতেই পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করা হয়েছিল। স্বল্প সময়ে পুরোপুরি পরিমার্জন করা সম্ভব না হলেও পরবর্তীতে সঠিক ইতিহাস তুলে ধরা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক পাঠ্যপুস্তক সংস্করণ কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলছেন, পাঠ্যপুস্তক থেকে বাদ পড়েছে অতিরঞ্জিত তথ্য ও অতিবন্দনা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। 2023 সাল থেকে দেশে চালু হয় নতুন শিক্ষাক্রম, যে কারিকুলামের আওতায় পরিবর্তন হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বই। নতুন কারিকুলামের সাথে খাপ খাওয়াতে হিমশিম খেতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। দাবি ওঠে এই কারিকুলাম পরিবর্তনের। বলা হয় সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এই কারিকুলাম। কিন্তু বিগত সরকারের সময় এসব উপেক্ষা করেই একরকম চাপিয়ে দেয়া কারিকুলামেই লেখাপড়া শুরু হয়।
5 আগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানে পাল্টে যায় সব হিসাব নিকাশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে বাতিল হয়ে যায় প্রশ্নবিদ্ধ সেই নতুন শিক্ষাক্রম। সিদ্ধান্ত হয় 2012 সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকেই পাঠ্য বই পরিমার্জনের। পরিমার্জন সম্পর্কে জাতীয় পাঠ্যপুস্তক অধিদপ্তর এনসিটিবি বলছে, নতুন সংস্করণে সতর্কতার সাথেই পরিমার্জন করা হয়েছে অতিবন্দনা ও অতিকথন। যুক্ত হয়েছে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাসও। মাধ্যমিকের 2012 সালের কারিকুলামটিকে ওই অনুযায়ী যে বই 2022 সালে সর্বশেষ শিক্ষার্থীরা অধ্যয়ন করেছে সেই বইগুলোকেই পরিমার্জন করা হয়েছে এখানে। তবে ইতিহাসের অনেক তথ্য যা অতি বন্দনায় পরিণত হয়েছিল এবং অনেককেই বাদ দেওয়া হয়েছিল যারা আমাদের ইতিহাসের মুক্তিযুদ্ধের যারা নায়ক। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিকের পাঠ্য বই থেকে 7টি গদ্য ও পদ্য বাদ দিয়ে যুক্ত করা হয়েছে নতুন 8টি গদ্য ও পদ্য। বাদ পড়েছে শেখ মুজিবুর রহমান ও তার ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা গদ্য। নতুন করে স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। মুক্তিযুদ্ধের অন্য নায়কদেরও দেয়া হয়েছে গুরুত্ব। রাজনৈতিক প্রভাবের বাইরে রেখে পেশাদার ইতিহাসবিদদের দ্বারা, পেশাদার সমাজবিজ্ঞানী যেখানে সমাজবিজ্ঞানী তাদের দ্বারা কোনো রকমের রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছাড়া এই কাজগুলো করা উচিত। কারো প্রতি অনুরাগ আবার কারো প্রতি যেন বিরাগ এর বহিঃপ্রকাশ না ঘটে সেটা করা উচিত। কাউকে মহামানব বানানোরও দরকার নেই, আবার কাউকে খলনায়ক হিসাবে প্রতিপন্ন করারও দরকার নেই। কেননা এর পরিণতি কি হতে পারে সেটা কিন্তু আমাদের 24 দেখিয়ে দিয়েছে। গণদাবি ছিল জুলাই বিপ্লবের পর বিপ্লবের গ্রাফিতি সহ বিষয়গুলোকে পাঠ্যপুস্তকে স্থান দেয়ার। ইতিহাসের বইয়ে না দিয়ে বাংলা ইংরেজি বইয়ে জুলাই বিপ্লবের বিষয় যুক্ত করা হয়েছে বলে জানান ডক্টর সিদ্দিকুর রহমান। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তীব্র গ্যাস সংকটে ভুগছে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। বাসায় গ্যাস না থাকায় রান্না ও খাবারের সময় বদলে গেছে অনেকের। গ্যাসের চাপ না থাকায় সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস বিতরণ প্রতিষ্ঠান তিতাস বলছে, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের এই সংকট। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। গ্যাসের চুলা জ্বালাতে গৃহিণীর অনবরত চেষ্টা। একটার পর একটা দিয়াশলাইয়ের কাঠি খরচ হচ্ছে, কিন্তু জ্বলছে না চুলা। বাসাবাড়িতে গ্যাস নেই, রান্নাঘরের চুলা জ্বলছে না, এমন দৃশ্য রাজধানীর বেশিরভাগ এলাকারই। শীত শুরু হলেই গ্যাসের এমন চিত্র আর ভোগান্তি নতুন নয় বলছেন নগরবাসী। দিনে তো 5:30টায় চলে যায়, 6টায় চলে যায়, যদি ভাগ্যক্রমে থাকে তাহলে 7টা পর্যন্ত, এর মধ্যে আর নাই। আর বেশিরভাগ ইদারিং এই বছরটা একবারে নাই, থাকেই না। রান্না বান্না আমাদের তো মানে সকাল থেকে কোনো গ্যাসই থাকে না, হয়তো মাঝে মধ্যে বিকেলে 4টা-5টায় আসে, বা অনেক সময় দেখা যায় 11টাও বাজে। রান্না বান্না করা যায় না, সকাল 6টা বাজে যায়, রাত্রে 11টা বাজে আসে। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অসুবিধা হয় আমাদের। আমরা যারা মধ্যবিত্ত আছি এখানে তো গ্যাসের বিলও আমাদেরকেও দিতে হয়, তারপরে মনে করেন আবার ইলেকট্রিক চুলা কিনছি, ইলেকট্রিক চুলারও বিল দিতে হয়। তাহলে আমাদের এই ম্যাক্সিমাম সময় বাইরের থেকে খাওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। কতদিন আর বাইরের থেকে এনে খাবো? গ্যাসের সরবরাহ ও চাপ না থাকায় রাজধানীর সিএনজি স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস স্টেশনে গ্যাস অনেকদিন যাবৎ গ্যাসের সমস্যা, গ্যাস থাকে না। দেখা যায় অনেক সময় 5টা-6টার দিকে গ্যাস জায়গা, 7টা-8টার দিকে আসে। মাঝে মধ্যে দেখা যায় যে দুপুরবেলায় গ্যাস জায়গা। 1 তারিখ থেকে 2 ঘন্টা বাড়ানোর পরে সমস্যা আরো বাড়ছে। এই অবস্থায় মানে মানুষের ভোগান্তি, অনেক ভোগান্তি। গ্যাস সংকটের বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান, শীতের সময় গ্যাসের চাপ এমনিতেই কমে যায়। পাশাপাশি চাহিদা অনুযায়ী পেট্রোবাংলা গ্যাস দিতে না পারায় সাময়িকভাবে সংকট তৈরি হয়েছে। দুটো এলএনজি টার্মিনাল আছে মহেশখালীতে, হ্যাঁ, ওই যে যেটা থেকে এলএনজি সাপ্লাই করে, এর মধ্যে একটা মেইনটেনেন্সে গিয়েছিল 72 ঘন্টার জন্য। সেটা মানে মেইনটেনেন্স শেষ হয়েছে 2 দিন আগে। ওই মেইনটেনেন্সটার ফলে আমার টোটাল সাপ্লাই ছিল সেইটার মধ্যে প্রায় 270 থেকে 300 মিলিয়ন ঘনফুট প্রতিদিনের একটা কাট হয়েছে। তো আপনারা জানেন যে টোটাল পেট্রোবাংলা যে টোটাল অ্যালোকেশন দেয়, মানে টোটাল সাপ্লাই থেকে পেট্রোবাংলা যে অ্যালোকেশন দেয় সেটার মধ্যে যেমন ভাগ করা আছে, তিতাস কতটুকু পাবে, বাখরাবাদ কতটুকু পাবে, কর্ণফুলী কতটুকু পাবে, মানে 6টা ডিস্ট্রিবিউশনকে কোম্পানিকে অ্যালোকেট করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই সাপ্লাই, টোটাল সাপ্লাই যদি কমে যায় আমার অ্যালোকেশনও কমে যায়। তো সেই আমার এই অ্যালোকেশন থেকে আমি বিদ্যুতে দেই, সারে দেই, শিল্পতে দেই, ক্যাপটিভে দেই, আবাসিকে দেই, সিএনজিতে দেই। তো
তো টোটাল সাপ্লাই কমে গেলে প্রপোর্শনেটলি আমার ওই অ্যালোকেশন গুলো কমে যায়। বাসাবাড়ি সিএনজি স্টেশনের পাশাপাশি বিদ্যুৎ খাতেও গ্যাসের সরবরাহ কমেছে, ফলে বিদ্যুৎ উৎপাদনেও ঘাটতি তৈরি হয়েছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তীব্র শীতে বিপর্যস্ত সর্বোত্তরের জেলা পঞ্চগড়। বেড়েছে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ শীতজনিত রোগের প্রকোপ। বেশি বিপাকে শিশু ও বৃদ্ধরা। সচেতনতার পাশাপাশি তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র শীতে কাহিল পঞ্চগড়ের মানুষ, হাড় হিম করা ঠান্ডায় নাকাল জনজীবন। হিমালয়ের কাছের এই জেলায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। সদর হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। শিশু ওয়ার্ডে ভর্তি ৭৭ জনের মধ্যে বেশিরভাগই জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। বিপাকে নবজাতকরাও। ১০০ শয্যার হাসপাতালটিতে বেড সংকুলান না হওয়ায় মেঝে আর বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। ডায়রিয়া, পাতলা পায়খানা মানে আপাতত একটু বন্ধ হয়েছে, কিন্তু পানিটা এখনো বেরিয়েছে না, হাগাটা একটু বন্ধ হয়েছে, পানিটা এখনো পড়তেছে। এই যে ঠান্ডা লাগছে হঠাৎ করে পাতলা পায়খানা, বমি, তো বাসায় প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম, উন্নতি দেখতেছি না, তো আজকে নিয়ে আসলাম হাসপাতালে, ভর্তি করলাম। আসার পরে স্যালাইন দিল, ওষুধ দিল। ঠান্ডা থেকে আমার ছেলেটার পাতলা পায়খানা, বমি, তারপর স্যালাইন দিচ্ছি, আসে বেড পাইনি, বেড নাই, দেখতেছি দুজন ছিলাম বেডে, দুজন থাকার পরে একজন পরে একটা বেড়ে গেছে, আর আমরা এই জায়গাতে আসছি। স্যালাইন দিছে, ওষুধ কিনে আনলাম, জ্বর, সর্দি, ঠান্ডার কারণে যে কফ বেশি, দম পাচ্ছে না, কথা বলতে পারি না। শীতের কারণে আমাদের এখানে রোগী অনেক বেশি, বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়া অনেক বেশি। আমরা বেড দিতে পারি না, অনেক সময় নিচেও ফ্লোরেও রোগী দিতে হয়। এরপরেও কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করি রোগীকে মানে সুন্দরভাবে ট্রিটমেন্ট করার। শীতে শিশুদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাগিদ দিয়েছেন বৃদ্ধদের বাড়তি যত্ন নেয়ার। প্রতিদিন 250 থেকে 300 জন শিশু বাচ্চা সেবা গ্রহণের জন্য আসে, এবং এদের একটা উল্লেখযোগ্য অংশ শিশু ডায়রিয়ায় আক্রান্ত, এবং শীতকালে এই শিশু ডায়রিয়া প্রকোপ প্রচুর বেড়ে যায়। গার্ডিয়ান তাদের বাচ্চাকে অনেক দেরিতে হসপিটালে নিয়ে আসছে, এবং ডায়রিয়া হলে ওরসেলাইন বাসায় খাওয়াতে হয়। অনেকেই এই কাজটি করছে না, যার কারণে জটিল থেকে জটিলতর ডায়রিয়া রূপ নিচ্ছে। শীতজনিত শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, শীতজনিত রোগ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ডায়রিয়া এবং নিউমোনিয়া। যথাসময়ে টিকা নেওয়া, প্রথম 6 মাস মুখে দুধ খাওয়ানো, বাইরে রাত্রে বা প্রয়োজনে নিয়ে না যাওয়া, এই উপদেশগুলো দেওয়া হচ্ছে। আর যারা ডায়রিয়া রোগী তাদেরকে বলা হচ্ছে হাত ধুয়ে খাবে, বাসি খাবার খাবে না, খাওয়া ঢুকে রাখবে। জেলায় এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বিদেশি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে কথা জানিয়েছেন। সকালে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পরে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, যে সকল বিদেশিদের ভিসার মেয়াদ শেষ হয়েছে অথবা যাদের পাসপোর্ট নেই তাদের অবৈধ ঘোষণা করে যথাযথ ব্যবস্থা নিতে দ্রুত আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নাগরিক সুবিধা বাড়াতে চলতি বছরের মধ্যেই দেশের সকল নাগরিকের হাতে ই পাসপোর্ট তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইডেই উঠাই দিব, ওই যে পুলিশ ভেরিফিকেশন শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। 31শে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তা না হলে 31শে পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাভুক্ত অফিস প্রধানদের সপ্তাহে একদিন অফিসের প্রধান ফটকে সরাসরি জনগণের সামনে বসে অফিস করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি জানান, এনআইডি সেবা নিশ্চিতে জাতীয় পরিচয়পত্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ে কতিপয় স্বল্পমেয়াদী সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এমন উদ্যোগ নিতে চাইছেন তারা।
এই পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। সেই সাথে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো পরিকল্পনার বিষয়ে আগামী 20 জানুয়ারির মধ্যে বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করলে খরচ অনেক কম হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। তাই এই দুই নির্বাচন একসঙ্গে করার পক্ষে মত দিয়েছেন তিনি। রাজধানীর স্থানীয় সরকার ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় স্থানীয় ভোট দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের স্থানীয় সরকারের ভোটে হস্তক্ষেপ না করা সহ নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। পরে নিজেদের মতামত তুলে ধরে কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, 2021 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের ভোটে 23,000 কোটি টাকা খরচ হয়েছে বিগত সরকারের আমলে। কিন্তু জাতীয় এবং স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করলে সরকারের এই খরচ কমে নামবে 600 কোটিতে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর সংসদ সদস্যরা যাতে অযাচিত নিয়ন্ত্রণ করতে না পারেন সেই সুপারিশ করা হবে বলে জানান তোফায়েল আহমেদ। স্থানীয় সরকারের পার্বত্য জেলাগুলোর ভূমিকা নিয়ে সংস্কারের প্রস্তাব নিয়েও ভাবছে কমিশন। চট্টগ্রামে আদালতের বারান্দায় রাখা হত্যা, মাদক, চোরাচালান ও বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার 1911টি নথি বা ডকেট গায়েব হয়ে গেছে। এ নিয়ে মহানগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভুইয়া। তিনি জানান, মূল নথি নয়, আদালতের বারান্দা থেকে মামলার ডকেট হারিয়ে গেছে। মূল নথি আদালতে আছে, তাই এতে বিচারিক কাজে কোনো সমস্যা হচ্ছে না। অবকাশকালীন ছুটির সময় কেউ এসব ডকেট সরিয়েছে বলে অভিযোগ করেন তিনি। জিডিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ের জায়গায় স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল থেকে সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল নথিগুলো। আদালতের অবকাশকালীন ছুটিতে 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো গায়েব হয়েছে। আমরা গত 12/24 ইংরেজি তারিখে অবকাশকালীন ছুটি আরম্ভ হয় এবং ছুটিতে যাই। 1 তারিখ 1/1/25 আমরা আদালত পুনরায় যাই। যাওয়ার পরে আমার আদালতের অর্থাৎ পিপি রুমের সামনে আদালতের বারান্দায় কিছু পরিত্যক্ত নথি ছিল, ডাম্পিং অবস্থায় ছিল। তো আমি খোঁজ নিয়ে দেখেছি এই নথিগুলো নাকি 15 সালের আগের নথি। এগুলো আমাদের কাছে লিস্ট করা আছে, ওগুলাকে দেখতে পাইনি। আমি অনেক খোঁজ নিয়ে দেখলাম এই নথিগুলো কোথায় গেল। এগুলো আদালতের মূল নথি নয়, আদালত চলছে, আদালতের কোনো মূল নথি নয়। তারপরেও যেহেতু এটা সম্পদ নথি, সেহেতু আমি এটা অনেক খোঁজ করেছি। খোঁজ করে না পেয়ে আমি কোতোয়ালি থানায় জিডি করেছি। পূবালী ব্যাংক পিএলসি এবং লজিস্টিক্স ও আন্তর্জাতিক শিপিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ গো গ্রিন প্লাস শীর্ষক একটি চুক্তি সই করেছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিয়ারুল হক। এই সময় পূবালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, আন্তর্জাতিক বিভাগের মহাব্যবস্থাপক নিশাত মাইসুরা রহমান সহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। চুক্তির ফলে শিপিং সেবায় কার্বন নিঃসরণ হ্রাস করার পাশাপাশি কার্যকরভাবে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনার মাধ্যমে পূবালী ব্যাংকের নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে গো গ্রিন প্লাস প্যাকেজ সহায়ক ভূমিকা পালন করবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রয়োজনে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ, দুর্নীতির মামলায় তলব করবে দুদক। এয়ার অ্যাম্বুলেন্সে 6 চিকিৎসকের তত্ত্বাবধানে কাল রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। চিকিৎসা নেবেন লন্ডন ক্লিনিকে। গঠিত হচ্ছে গণ অভ্যুত্থান অধিদপ্তর, ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু। গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন, বলছেন সমন্বয়করা। পাঠ্যপুস্তক থেকে বাদ পড়েছে অতিরঞ্জিত তথ্য, অতিবন্দনা, জানালেন এনসিটিবির চেয়ারম্যান। পরবর্তীতে সঠিক ইতিহাস তুলে ধরার আশ্বাস সংস্করণ কমিটি। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট, রান্না খাওয়ায় দুর্ভোগ বাসিন্দাদের। সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।